একজন মহিলা যার কাছে ছিল না একটি টাকাও, এদিকে তার সংসারও ভাঙনের মুখে, যেখানে তার নিজের পরিবারই তার স্বপ্নকে টেনে নিচে নামাতে চায়। কিন্তু তার আত্মবিশ্বাস এতটাই প্রখর ছিল যে সে তার ভাঙাচোরা সেই স্বপ্ন থেকেই তৈরি করে ফেলে বিলিয়ন ডলারের এক সাম্রাজ্য। অস্কার জয়ী জেনিফার লরেন্স অভিনীত এই মুভিটি কেবল একজন নারীর সফলতার গল্প নয়, বরং জয় ম্যাঙ্গানো নামের একজন আমেরিকান নারীর উদ্যোক্তা হওয়ার পেছনের সত্য ঘটনা, যা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে মোশন অলওয়েজ বিটস মোটিভেশন। এই কথাটির অর্থ যদি আপনি জেনে থাকেন তাহলে ইউর এ লাকি গাই, আর যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেইন ভিডিওতে রিডাইরেক্ট হই। গল্পটির শুরু হয় 1990 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যেখানে একটি বাড়িতে জয় ম্যাঙ্গানো নামের এক ছোট্ট মেয়ে থাকত। তার বয়স ছিল 10 বছর। জয় ছিল খুবই ক্রিয়েটিভ মেয়ে। সে সবসময় নিজের আইডিয়ার উপর ভিত্তি করে নতুন কিছু বানানোর জন্য মুখিয়ে থাকত। প্রতিদিনই জয় নতুন কিছু না কিছু আকর্ষণীয় বানাতই। তেমনই একদিন সে পোষা প্রাণীদের জন্য একটি বেল্ট তৈরি করে। তৈরি ঠিক নয়, বরং আবিষ্কার করে, কারণ এটি সাধারণ কোনো বেল্ট ছিল না। জয় ফ্লুরোসেন্ট জেলের মাধ্যমে এই বেল্টটি বানিয়েছিল, যেন এটা অন্ধকারেও জ্বল করে। তার উদ্দেশ্য ছিল রাতে যদি পশু পাখিদের গলায় এই বেল্ট পরিয়ে দেওয়া হয় তাহলে তারা রাস্তায় বাস ট্রাকের অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাবে, কারণ ড্রাইভার অন্ধকারে প্রাণীটিকে দেখতে না পেলেও ওই বেল্টটিকে ঠিকই জ্বল করতে দেখবে এবং গাড়ি থামিয়ে দেবে। অবাক করা বিষয় হলো জয়ের এই আবিষ্কার খুব শীঘ্রই মানুষের নজরে পড়ে যায় এবং বড় কোম্পানিগুলো তার এই আইডিয়াকে নকল করে নিজেরা ফ্লুরোসেন্ট বেল্ট বানানো শুরু করে দেয়। তারা এই কাজটি করতে পেরেছিল কারণ জয় তার আবিষ্কার বা আইডিয়াকে কখনোই পেটেন্ট করে রাখেনি। এই পেটেন্ট হলো নিজের বানানো কোনো জিনিস বা আইডিয়াকে কপিরাইট অফিসে নিজের নামে রেজিস্টার করে রাখা। তাহলে আপনার এই জিনিসটিকে আপনার অনুমতি ছাড়া অন্য কেউ বানাতে পারবে না বা ইউজ করতে পারবে না। যদি কেউ আপনার এই জিনিসটিকে নকল করে বানাতে চায় তাহলে সেটার জন্য সে আপনাকে উপযুক্ত অর্থ প্রদান করবে। এগেইন রিটার্নিং টু আওয়ার স্টোরি, আমরা দেখি জয় ছোটবেলা থেকেই ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও তার নিজের বাবা মায়ের জন্য তাকে থমকে দাঁড়াতে হয়, কারণ জয়ের বাবা মায়ের মাঝে কোনো এক বিষয়ে ঝামেলা হয়ে তার ডিভোর্সের রূপ নেয়। জয়ের বাবা তাদেরকে ছেড়ে চলে গেলে তার মা সেই কষ্টে সবসময় একটি ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখত এবং সারাদিন টিভি নিয়ে পড়ে থাকত। আর এ কারণে জয়ের উপর তখন পরিবারের সকল কাজের দায়িত্ব এসে পড়ে। এরই সাথে পরিবারের চাপে তার সকল ক্রিয়েটিভিটি আগুনের শিখার মতো নিভে যায়। এভাবে দেখতে দেখতে জয় বেড়ে উঠতে শুরু করে এবং প্রাপ্তবয়স্ক হলে টনি নামের একজনের সাথে তার বিয়ে হয়ে যায়। টনি এবং জয় একে অপরকে অনেক ভালোবাসত, এমনকি বিয়ের বছরখানেকের মধ্যে তাদের একটি বাচ্চাও হয়। কিন্তু এখানে জয় ছিল অনেক আলসে প্রকৃতির মানুষ। তার স্বপ্ন ছিল একজন সিঙ্গার হওয়ার, তাই সে মাঝে মধ্যেই গান প্র্যাকটিস করত আর বাকি সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিত। আয় রোজগারের চিন্তা, সংসারের চিন্তা, এমনকি নিজের বাচ্চাদের সামলানোর দায়িত্বটুকু সে ঠিকভাবে পালন করত না। এ কারণে প্রায়ই জয় এবং টনির মাঝে আর্গুমেন্টের সৃষ্টি হয়। আর জয় যেহেতু ছোট থেকেই ছিল অ্যাক্টিভ প্রকৃতির মেয়ে, তাই সে অলসতা একেবারে সহ্য করতে পারত না। তাই সে টনিকে বাধ্য হয়ে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু ডিভোর্সের পরও তাদের মাঝে ভালোবাসা কমে না, তাদের নিজেদের মাঝে সম্পর্ক ঠিকই টিকে থাকে। টনির যেহেতু কোনো ইনকাম সোর্স ছিল না, তাই তার থাকার মতো কোনো বাড়ি ছিল না। এমনকি ডিভোর্স হওয়া সত্ত্বেও সেই জয়ের বাড়িতেই বেসমেন্টে থাকতে হয় তাকে। এদিকে জয়ের কাঁধেই ছিল পুরো সংসারের বোঝা। তার দাদি, মা, 2 সন্তান এবং তার প্রাক্তন স্বামী টনি, এই সবার ভরণ পোষণের দায়িত্ব তাকে একাই সামলাতে হতো। এভাবেই দিন কাটতে থাকে জয়ের। একদিন হঠাৎ জয়ের বাবা রুডি এসে হাজির হয় তাদের বাড়িতে। জয় এতগুলো বছর পর তার বাবাকে দেখে অবাক হয়ে যায়। আসলে জয়ের বাবা তার মাকে ডিভোর্স দেওয়ার পর অন্য এক মহিলাকে বিয়ে করে নেয়, কিন্তু এত বছর পর তাদের মাঝেও ঝামেলার সৃষ্টি হয় আর রুডি তার সেকেন্ড ওয়াইফকে ডিভোর্স দিয়ে এখানে চলে আসে, যে কারণে এখন আর তার থাকার মতো কোনো জায়গা নেই। তাই সে বাধ্য হয়ে জয়ের কাছেই চলে আসে। কিন্তু মজার বিষয় হলো রুডি জয়ের বাড়িতে আসা মাত্রই তার মায়ের সাথে আবারও ঝগড়া শুরু করে দেয়। এদিকে বাড়িটিতে থাকার মতো আর কোনো এক্সট্রা স্পেসই খালি ছিল না, তাই জয় তার বাবাকেও বেসমেন্টে নিজের প্রাক্তন স্বামীর সাথে থাকতে পাঠিয়ে দেয়। শুরুতে টনি এবং রুডি একসাথে থাকতে রাজি হচ্ছিল না,
কারণ প্রথম দেখাতেই তাদের মাঝে রাগারাগি হয়, কিন্তু যেহেতু তাদের কারোরই থাকার জায়গা ছিল না, তাই দুজনে শেষমেশ একসাথে থাকতে রাজি হয়ে যায়। জয় আসলে একটি এয়ারলাইন কোম্পানিতে চাকরি করে সংসারের খরচ চালাতো, কিন্তু একদিন তার কোম্পানিতে একটি সমস্যার কারণে জয় সহ আরো কয়েকজনকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। জয় এই ইনসিডেন্টে অনেকটাই ভেঙে পড়ে এবং তার প্রিয় বন্ধু জ্যাকিকে সবকিছু খুলে বলে। জ্যাকি ও জয় ছোটবেলা থেকেই ছিল খুবই ক্লোজ ফ্রেন্ড। তারা নিজেদের সকল সুখে দুঃখে একে অপরের সাহায্য করত। এদিকে রুডির পরিচয় হয় ট্রুডি নামের এক ইটালিয়ান বিধবা মহিলার সাথে। ট্রুডি ছিল একজন ধনী মহিলা। তার স্বামী পরপারে যাওয়ার আগে তার নামে অনেক সম্পত্তি লিখে দিয়ে যায়। ধীরে ধীরে এই ট্রুডির সাথে আবার রুডির ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হতে থাকে এবং এক পর্যায়ে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। একদিন ট্রুডি, রুডি, জয় এবং টনি মিলে ট্রুডির বোটে করে ঘুরতে বেরিয়েছিল। তারা বোটের উপর ড্রিঙ্কস করছিল। সে সময় সমুদ্রের ঢেউয়ের কারণে বোটে একটা বড় ঝাঁকুনির সৃষ্টি হলে সকলের গ্লাস হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। সেহেতু জয় একটি মপ নিয়ে জায়গাটি পরিষ্কার করতে থাকে। এই মপে পানি পরিষ্কার করতে গেলে প্রতিবার হাত দিয়ে মপকে নিংড়ে নিতে হয়, আর এ কারণে ছোট ছোট কিছু কাচের টুকরো জয়ের হাতে ক্ষতের সৃষ্টি করে। তার হাতের তালুর বেশ অনেক জায়গাতেই কেটে যায়। সেদিন বাড়িতে এলে সবাই যখন তার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল, তখন হঠাৎ তার মাথায় একটি সুন্দর বুদ্ধি খেলে বসে। জয় চিন্তা করে সে এমন একটি মপ তৈরি করবে যেটাতে হাত দিয়ে না চিপেই নিংড়ানো যায়। এরপর সারা রাত ধরে জয় নতুন এই মপের ডিজাইন করতে থাকে। সকালে সে তার মপের ডিজাইন তৈরি করে ফেলে। সে তার এই নতুন ডিজাইন করা মপকে বিল্ড আপ করতে অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে পড়েছিল, কিন্তু এই মপকে বানিয়ে পারফেক্ট রূপ দিতে তো তাকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে, কিন্তু সেগুলো কেনার মতো অত পরিমাণ টাকা জয়ের কাছে তখন ছিলই না। তাই সে তার বাবার নতুন প্রেমিকা ট্রুডির কাছে টাকা ধার চায়, কারণ ট্রুডি ছিল অনেক সম্পত্তির মালিক। কিন্তু এখানে ট্রুডি জানায় তার স্বামী অনেক কষ্টে টাকা উপার্জন করে তার জন্য রেখে গেছে, আর সে এই টাকাগুলো কোনো মতেই ফালতু কাজে লাগাতে চাচ্ছে না। কারণ জয়ের ডিজাইন করা মপের ছবি দেখে ট্রুডি এর ক্যাপাবিলিটি সম্পর্কে কিছুই বুঝতে পারছিল না, তাই সে জয়কে কাজের জন্য কোনো টাকা দেবে না বলে জানিয়ে দেয়। কিন্তু জয় তার ইনভেনশন নিয়ে এতটাই কনফিডেন্স ছিল যে সে তার বাবার গ্যারেজে পুরাতন ম্যাটেরিয়াল নিয়ে অনেক খাটাখাটনির পর তার আইডিয়া মোতাবেক একটি মপ তৈরি করে, যেটাতে সাধারণ মপের তুলনায় অনেক বেশি ফ্যাসিলিটিস রয়েছে। এরপর জয় তার বানানো এই মপটিকে ট্রুডি সহ সকলের সামনে পেশ করে জানায় ট্রুডি যদি তাকে কিছু টাকা ধার দেয় তাহলে কিছুদিন পর সে দ্বিগুণ পরিমাণ টাকায় ইন্টারেস্ট সহ তার কাছে ফিরিয়ে দেবে। তখন সামনাসামনি ওই মপটিকে দেখে ট্রুডি অবশেষে জয়কে টাকা ধার দিতে রাজি হয়ে যায়। এরপর নিজের উদ্ভাবন করা মপটিকে চূড়ান্ত রূপ দিতে জয় ক্যালিফোর্নিয়ার একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে গিয়ে প্রয়োজনীয় পার্টসের অর্ডার দিয়ে আসে। ওই কোম্পানির মালিক মূলত হংকংয়ে থাকে। আমেরিকা ও হংকংয়ে তার এছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে। কিন্তু মিরাকেল ব্যাপারটা হলো ওই কোম্পানির মালিকেরও ঠিক এমনই একটি মপের আইডিয়া আগে থেকেই করা ছিল, এমনকি সে জয়ের মতোই একটি মপের পেটেন্টও করে রেখেছিল। আর জয় যদি আগে থেকেই পেটেন্ট করা কোনো আইডিয়া নিজের নামে বানাতে চায়, তাহলে কোম্পানির ওই মালিককে নির্দিষ্ট পরিমাণ অর্থ সময় মতো প্রদান করতে হবে, অর্থাৎ রয়্যালটি দিতে হবে। চ্যালেঞ্জিং হলেও জয় সাহস করে রয়্যালটি দিতে রাজি হয়ে যায়। এরপর সে ক্যালিফোর্নিয়াতে থাকা ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে মপ বানানোর জন্য তার প্রয়োজনীয় পার্টসগুলো অর্ডার করে। এমনকি জয় সেই কোম্পানির মালিককেও নিয়মিত রয়্যালটি প্রদান করত, তবে সে ওই অর্থ সরাসরি মালিককে না দিয়ে বরং ক্যালিফোর্নিয়ার যে শাখা থেকে পার্টস তৈরি করত সেই শাখার ম্যানেজারের কাছে দিয়ে আসতো। এরপর অবশেষে তার অর্ডার করা পার্টসগুলো চলে আসলে জয় তার প্রজেক্ট শুরু করে দেয় আর বেশ কিছু মপ তৈরি করে ফেলে। সে ওই মপগুলোকে বিক্রি করার জন্য অনেক দোকানপাট ও সুপার শপের মালিকের সাথে কথা বলে, কিন্তু জয়ের বানানো মপ কেউই কিনতে চাচ্ছিল না, কারণ সাধারণ মপের তুলনায় তার মপের দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু সাধারণ মানুষ এই নতুন মপের ফ্যাসিলিটিস সম্পর্কেই জানতো না। এরপর জয় একটি বড় মার্কেটের মালিককে কনভিন্স করতে থাকে যেন তারা তার কয়েকটি মপ কিনে নেয়, কিন্তু এখানেও তাকে হতাশার শিকার হতে হয়। তখন জয়ের মাথায় একটি বুদ্ধি আসে। সে তার বন্ধুকে নিয়ে মলের বাইরেই তার বানানো মপের ফ্যাসিলিটিগুলো সাধারণ মানুষকে দেখাতে থাকে।
তখন সেখানের কিছু মানুষ এই মপকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে, কিন্তু তখনই আবার সেখানে কিছু গার্ডস ও পুলিশরা এসে জয়ের থেকে সবগুলো মপ কেড়ে নিয়ে সেগুলো বাজেয়াপ্ত করে এবং বলে সে যেন মলের বাইরে এসব নির্দিষ্ট জায়গায় আর কখনো এমন কাজ না করে। এই ঘটনায় জয় একেবারেই ভেঙে পড়ে। সে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কারণ এই ফিল্ডে এত টাকা ইনভেস্ট করেও সে এখনো পর্যন্ত একটি মপও বিক্রি করতে পারেনি। এদিকে আবার দীর্ঘদিন ধরে টেলিফোন বিল না শোধ করার জন্য জয়ের বাড়িতে টেলিফোন লাইন কেটে দেয়। আবার মপ বানানোর জন্য সে ট্রুডির কাছ থেকে যে টাকা ধার করেছিল সেগুলো শোধ করারও সময় ঘনিয়ে আসে। এসব বিষয় ভেবে জয় প্রচন্ড ডিপ্রেশনে ভুগতে থাকে। তখন জয়ের এই অবস্থা দেখে তার এক্স হাজবেন্ড টনি তাকে তার এক বন্ধু নীল ওয়াকারের সাথে পরিচয় করিয়ে দেয়। নীল ছিল একটি টিভি চ্যানেলের মালিক। টিভি এপিসোড পরিচালনার পাশাপাশি সে তার টিভি শোতে বিভিন্ন প্রকার প্রোডাক্টসের বিজ্ঞাপন দিত। এরপর যখন তারা জয়ের মপকে প্রথমবার দেখে তখন এটাকে নিয়ে তারা হাসাহাসি শুরু করে, কিন্তু জয় যখন তার মপের বৈশিষ্ট্যগুলো তাদের সামনে তুলে ধরে তখন তারা রীতিমতো এই নতুন জিনিসটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ মপটিকে জয় এমনভাবে ডিজাইন করেছিল যে এটা ব্যবহার করলে মানুষের ক্লিনিং টাইম এবং সময় দুটিই বেঁচে যাবে। তো এরপর নীল জয়কে জানায় সে যদি তার টিভি শোতে নিজের প্রোডাক্টের একটি ভিডিও করে বিজ্ঞাপন দেয় তাহলে তার বিশ্বাস অল্প কিছুদিনের মধ্যেই তার সকল মপ বিক্রি হয়ে যাবে, কিন্তু এর জন্য তাকে ন্যূনতম 5000 মপ বানাতে হবে, তাও আবার মাত্র 1 সপ্তাহের মধ্যে। আর নীল এটাও বলে তার যে কয়টি মপ বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি হবে সে কয়টি মপের জন্য নির্দিষ্ট কিছু পরিমাণে কমিশন তাকে দিতে হবে। জয় এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং মনে মনে অনেক খুশি হয়, কারণ সে এই প্রথমবার এত বড় একটি প্রজেক্টের অর্ডার পেয়েছে। কিন্তু 5000 মপ বানানোর মতো এতগুলো টাকা জয়ের কাছে ছিলই না, তাই সে ট্রুডির কাছে গিয়ে আবারও কিছু টাকা সাহায্য চায়। কিন্তু ট্রুডি জানায় তুমি এর আগে যে টাকা নিয়েছো তা এখনো পর্যন্ত শোধ করতে পারোনি। আমি বারবার এত রিস্ক নিতে চাচ্ছি না, তাই এবার আমি তোমাকে অর্ধেক টাকা দিয়ে সাহায্য করব, আর বাকি অর্ধেক তোমাকেই ম্যানেজ করতে হবে। জয় ওই 50% টাকা নিতে রাজি হয়ে যায়, কিন্তু বাকি অর্ধেক টাকা ম্যানেজ করার জন্য সে তার বাড়িকে বন্ধক রাখে এবং লোন নিয়ে কাজে নেমে পড়ে। সে অনেক এমপ্লয়ি হায়ার করেছিল এই কাজের জন্য, তা না হলে এতগুলো মপ মাত্র 1 সপ্তাহে বানানো অসম্ভব ছিল। যথারীতি 1 সপ্তাহের মধ্যে জয় 5000 মপ বানিয়ে ফেলে এবং সেগুলোকে নীলের কাছে পৌঁছে দেয়। এরপর জয় সহ তার পুরো পরিবার খুবই আগ্রহ নিয়ে টিভির সামনে বসে পড়ে নিজেদের প্রোডাক্টের বিজ্ঞাপন দেখার জন্য। সময় মতো বিজ্ঞাপন শুরু হয়, কিন্তু যে নিউজ অ্যাঙ্কর জয়ের প্রোডাক্টটি রিভিউ করছিল সে ভালোভাবে মপটিকে রিভিউ করতে পারছিল না। তার প্রেজেন্টেশন স্কিল এতটাই খারাপ ছিল যে ওই বিজ্ঞাপন দেখে কেউ একটিও মপ অর্ডার করেনি। আর এ কারণে জয় অনেক টেনশনে পড়ে যায়, কারণ সে এই কাজের জন্য তার পুরো বাড়িটিকে বন্ধক রেখেছে। সেজন্য জয় একেবারে ডিমোটিভেট হয়ে পড়ে। তার বাবা এবং ট্রুডি দুজনেই এটার জন্য জয়কে দায়ী করতে থাকে। এরপর নীল জয়কে কল করে বলে তার প্রোডাক্টে সমস্যা আছে, কিন্তু জয় জানায় সমস্যা তার প্রোডাক্টে নয়, বরং সমস্যা ওই নিউজ অ্যাঙ্করের, যে মপটিকে ভালোভাবে ইউজই করতে পারছিল না। জয় নীলের কাছে আরও একটি সুযোগ চায় এবং শেষবারের মতো আরও একটি বিজ্ঞাপন দেওয়ার কথা বলে, কিন্তু নীল জানায় একবার একটা প্রোডাক্ট রিভিউ করার পর সেই প্রোডাক্টকে দ্বিতীয়বার রিভিউ করার কোনো নিয়ম নেই, কারণ ইতোমধ্যে টিভিতে এই প্রোডাক্টটিকে লাইভে অনেক মানুষ দেখে ফেলেছে। কিন্তু পরের দিন জয় সরাসরি নীলের অফিসে চলে আসে। সে নীলকে জানায় আমি এবার আমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট নিজেই করতে চাই, আমাকে আপনি লাস্ট একটা সুযোগ দেবেন। আগের দিন অন্য একজনের জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে, তাই এবার আমি আর কোনো ভুল করতে চাই না। এটা শুনে নীল জানায় আমি কোনো মতে যদি তোমাকে সুযোগ দেইও তাহলে তুমি সেটা কোনো মতে কাজে লাগাতে পারবে না, কারণ লাইফে প্রথমবার কোনো অভিজ্ঞতা ছাড়া ক্যামেরা আর অতগুলো লাইটের সামনে রিভিউ করা সকলের পক্ষে সম্ভব নয়। কিন্তু জয় সহজে হাল ছাড়ার পাত্রী নয়। সে নীলকে অনেক জোরাজোরি করে আরও একটি সুযোগ চেয়ে নেয়। শেষমেশ নীলও তাকে শেষবারের মতো একটি অপরচুনিটি দিতে রাজি হয়। এরপর জয়কে মেকআপ করিয়ে প্রস্তুত করানো হয় রিভিউইং এর জন্য। যদিও অতগুলো মেকআপ মেখে জয় কিছুটা ওড ফিল করছিল, সে চাচ্ছিল নর্মালভাবেই প্রেজেন্টেশন দিতে, কিন্তু নীল তাকে সরাসরি বলে দেয় তাকে প্রেজেন্টেশন দিতে হলে এভাবে মেকআপ অবস্থাতেই দিতে হবে। তো এবার ফাইনালি জয় স্টেজে উঠে আসে। সেখানে অনেকগুলো ক্যামেরা ও লাইটিং এর কারণে সে প্রচন্ড নার্ভাস ফিল করতে থাকে। আর যেহেতু এই শো লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল সেহেতু তার মুখ দিয়ে নার্ভাসনেসের কারণে একটি কথাও বের হচ্ছিল না। এই শো আবার লাইভে দেখছিল জয়ের বন্ধু জ্যাকি। সে জয়ের নার্ভাসনেস কাটাতে কাস্টমারের সেজে সেখানে কল করে জয় ও তার প্রোডাক্টের অনেক প্রশংসা করে। আর শেষে জ্যাকি একটি মপ অর্ডারও করে যেন জয়ের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যায়। আর সেটাই হয়। জয় তার প্রথম কাস্টমারের থেকে প্রশংসা পেয়ে মোটিভেট হয়ে যায় এবং কনফিডেন্ট ফিল করতে থাকে।
আর এরপর দেখতে দেখতে ওই মপের 4700-এরও বেশি অর্ডার চলে আসে। এই দৃশ্য দেখে জয় একেবারে বিশ্বাস করতে পারছিল না, এমনকি নীল নিজেও অবাক হয়ে যায়। এরপর এই খুশিতে জয় প্রচণ্ড আনন্দিত হয় এবং এই উপলক্ষে বাড়ির সকল সদস্যদের নিয়ে পার্টির আয়োজন করে। আর এভাবে জয় খুব সুন্দর মতো আরও একটি লাইভ টেলিকাস্ট করে। আর এই সেকশনে সে 97,000-টিরও বেশি অর্ডার পেয়েছিল। আর এর মধ্য দিয়েই জয়ের সুখের দিন চলে আসে। সে খুব সুন্দর মতোই তার জীবন অতিবাহিত করছিল। কিন্তু এর মাঝে হঠাৎ একদিন জয়ের দাদিমা যায়। এই ইনসিডেন্টসে জয় একেবারে ভেঙে পড়ে, কারণ ছোটবেলা থেকে তার দাদি ছিল একমাত্র কেউ যে তাকে সব সময় সাপোর্ট করত। তারপর হঠাৎ একদিন জয় একটি নিউজ পায়, সে যে কোম্পানি থেকে তার মপ বানানোর পার্টস অর্ডার করত তারা তাদের সকল পার্টসের দাম বাড়িয়ে দিয়েছে। আর এটা তখনই হয়েছে যখন জয়ের প্রোডাক্ট লাইভ শোতে চরম মার্কেট পেয়ে গেছিল, সেজন্য তারা অনেক প্রফিট আনার জন্য এই কাজটি করেছে। এরপর জয় আর সময় নষ্ট না করে ওই কোম্পানির মেইন ব্রাঞ্চ ক্যালিফোর্নিয়াতে চলে যায় কোম্পানির মালিকের সাথে সরাসরি দেখা করতে। কিন্তু সেখানে মালিকের পরিবর্তে ছিল কোম্পানির ম্যানেজার। জয় ম্যানেজারকে বলতে শুরু করে, আমি আপনাদের থেকে প্রতিনিয়তই আমার মপ বানানোর পার্টসগুলো অর্ডার করি, এমনকি অর্ডার করার আগেই আমি আপনাদেরকে সেই টাকা অ্যাডভান্স করে দেই। আর এখন যদি আপনারা পার্টসের দাম এত পরিমাণে বাড়িয়ে দেন তাহলে আমাদের পক্ষে আর নতুন প্রোডাক্ট বানানো সম্ভব হবে না। এই কথা শুনে ম্যানেজার জানায়, আমাদের বাধ্য হয়ে পার্টসের দাম বাড়াতেই হয়েছে, কারণ আমরা এখন থেকে পার্টস বানাতে আগের থেকেও এক্সপেন্সিভ র ম্যাটেরিয়ালসের ব্যবহার করছি। ম্যানেজারের থেকে এই কথা শুনে জয় কৌতূহলবশত তাদের ফ্যাক্টরিতে গিয়ে স্বচক্ষে দেখতে চায় তাদের কাজকর্ম, যে তারা আসলেই কি এক্সপেন্সিভ র ম্যাটেরিয়াল ইউজ করছে নাকি মিথ্যা বলছে। কিন্তু ম্যানেজার জয়কে এক কথায় ফ্যাক্টরিতে যেতে নিষেধ করে দেয়। কিন্তু জয় চালাকি করে ওয়াশরুমে যাওয়ার নাম করে লুকিয়ে লুকিয়ে ফ্যাক্টরির ভেতর চলে আসে। সেখানে গিয়ে সে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জয় দেখে ঠিক তার ডিজাইন করা মপের স্কেচ আঁকা রয়েছে। এই দৃশ্য দেখে জয় হতবাক হয়ে যায়। ঠিক তখন সেখানে ম্যানেজার চলে আসে। জয় তাকে এই কাজ করতে বাধা দেয়, কিন্তু তারা শোনে না, বরং তৎক্ষণাৎ পুলিশ এসে জয়কে ধরে নিয়ে যায়, যেহেতু সে বিনা পারমিশনে ফ্যাক্টরির ভেতর প্রবেশ করেছে। সেদিন এই ঘটনার পর জয় তাদেরকে নিয়ে কেস করবে বলে সিদ্ধান্ত নেয়। সে একজন আইনজীবীকেও হায়ার করে, কিন্তু ওই আইনজীবী জানায়, যেহেতু তুমি ওই কোম্পানিকে প্রথমেই একবার $50,000 রয়্যালটি দিয়েছ, সেহেতু এই কেস লড়তে বা এই প্রোডাক্টটিকে তোমার নিজের নামে করে নেওয়াটা অনেক কঠিন হয়ে পড়বে। এমনকি কেস চলাকালে তুমি তোমার একটি প্রোডাক্টও বাজারে বিক্রি করতে পারবে না। আর শেষমেশ যদি তুমি এই কেস হেরে যাও তাহলে অনেক বড় অঙ্কের টাকা তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। এবার এই কথা শুনে ট্রুডি ও রুডি আগেরবারের মতো আবারও জয়কে দোষারোপ করতে থাকে। ট্রুডি তো এবার বলেই বসে, তুমি আর কত এভাবে আমাকে রিস্কে ফেলবে, তার থেকে ভালো এবার তুমি নিজেকে দেউলিয়া ঘোষণা করো, তাহলে অন্তত আমি আমার সম্পদের রিস্ক থেকে বেঁচে যাব। কিন্তু জয় এটা করতে চাচ্ছিল না, কারণ সে নিজেকে যদি ব্যাংকের কাছে দেউলিয়া ঘোষণা করে তাহলে সেটা ব্যাংকরাপ্ট হিসাবে গণ্য হবে, যার ফলে তার বাড়িটিও ব্যাংক নিয়ে নেবে আর তার থাকার মতো কোনো জায়গা থাকবে না। এদিকে ওই কোম্পানিও জয়কে আর পার্টস বানিয়ে দেয় না, যে কারণে জয় সব দিক থেকেই রীতিমতো ধরা খেয়ে যায়। এরপর জয় শেষমেশ বাধ্য হয়ে ব্যাংকের কাছে নিজেকে দেউলিয়া ঘোষণা করে, যে কারণে সে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে, কারণ তার এবার একুল ওকুল সব কুলি চলে গেছে। জয় জোরে জোরে চিল্লাতে শুরু করে এবং চরম হতাশায় পড়ে সেদিন সে তার চুল কেটে ফেলে। পরের দিন থেকে জয় বিভিন্ন ধরনের আইনের বই ও কাগজপত্র পড়া শুরু করে। এরপর আইন সম্পর্কিত বেশ কিছু বই পড়ার পর অবশেষে জয় জানতে পারে ক্যালিফোর্নিয়ার ওই কোম্পানি এতদিন যাবৎ জয়ের সাথে প্রতারণা করে তার কাছ থেকে টাকা লুট করে নিচ্ছে। তাই জয় পরের দিন আবারও চলে যায় ওই কোম্পানিতে। সে এবার সরাসরি কোম্পানির ক্যালিফোর্নিয়া ব্রাঞ্চের মালিকের সাথে দেখা করে বলে, আমি আজ আপনাদের কোম্পানির আসল মালিক যে কিনা হংকংয়ে থাকে তাকে কল করে সকল বিষয় জানিয়েছি, কিন্তু উনি আমাকে বলেছেন যে তিনি এসবের কিচ্ছুই জানেন না। এমনকি আপনারা আমার থেকে রয়্যালটির নাম করে যে $50,000 নিয়েছিলেন সেগুলোও তার কাছে যায়নি, আপনারাই আত্মসাৎ করে নিয়েছেন। ইভেন দো আপনাদের বানানো মপ ও আমার বানানো মপের ডিজাইন সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও আপনারা ভুয়াভাবে আমাকে পেটেন্টের আন্ডারে ফেলেছেন। আর এখন আমি অবশেষে আমার নিজের আবিষ্কারের পেটেন্ট নিজেই করে রেখেছি। আর এই পেটেন্টের উপর ভিত্তি করে আমি চাইলেই আপনি সহ যারা এই অকর্ম করেছে তাদের সকলের বিরুদ্ধে কেস করে আপনাদেরকে জেলের ভাত খাওয়াতে পারি।
এই কথাগুলো শুনে ওই ব্যক্তি ভয় পেয়ে যায়, কারণ জয় এবার সব কিছুই জেনে গেছে। তাই সে এবার জয়কে বলে, আপনি প্লিজ এই বিষয়ে থানা পর্যন্ত যাবেন না, প্রয়োজনে আমি আপনাকে আপনার দেওয়া রয়্যালটির সকল টাকা দ্বিগুণ ইন্টারেস্ট সহ ফিরিয়ে দেব। এটা শুনে জয় বুদ্ধি করে ওই ব্যক্তির বলা এই কথাগুলো একটি কাগজে প্রমাণ হিসেবে লিখে তাকে দিয়ে একটি সই করিয়ে নেয়। আর সেই দিন থেকে জয়ের জীবন পুরোপুরি পাল্টে যায়। সে হয়ে যায় আমেরিকার সবচেয়ে বড় বিজনেস ওম্যান, কারণ ইতোমধ্যে জয় অবশেষে নিজের মপের পেটেন্ট করিয়ে নিয়েছিল। কিন্তু আজ সে এত সফল হওয়ার পরেও সে তার দুর্দিনকে ভুলে যায়নি। সে মানুষকে তাদের প্রয়োজনে যথেষ্ট সাহায্য করত। ইতোমধ্যে জয় তার মিরাকেল মপ ছাড়াও আরও অনেক ইউনিক জিনিস বানিয়েছিল। জয় মোট তার নিজের বানানো 100টি আইটেমস পেটেন্ট করিয়ে রেখেছিল। জয় এরপর থেকে নতুন একটি বড় বাড়িতে তার ওই ফ্যামিলিকে নিয়ে বসবাস করতে শুরু করে। এমনকি সে তার বদমেজাজি বাবাকেও শেষ সময় পর্যন্ত দেখাশোনা করত। তার ছোটবেলার বন্ধু জ্যাকিকেও সে তখনও আগের মতোই ভালোবাসত। জয় সেখানে তার বাচ্চাদেরকে নিয়ে তার এক্স হাজব্যান্ডের সাথে সুখে শান্তিতেই থাকতো। আর এর মধ্য দিয়েই এই মুভিটির হ্যাপি এন্ডিং ঘটে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এমনই মোটিভেশনাল মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমাদের রিসেন্ট ভিডিওটি দেখতে চান, যেখানে একটি বেসবল টিমের ম্যানেজার তার টিমকে জেতাতে শেষ পর্যন্ত গণিতের আশ্রয় নিয়েছিল, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন। So guys, this is all for today. Like this video if you enjoyed, subscribe to our channel for new steps of videos. I'll see you next time. Till then, take care. Bye bye.